আগরতলায় অবস্থিত মহিলা কলেজকে রাজ্য সরকার মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ টিআইটিকে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করা হবে। 2025-26 অর্থ বছরে আমবাসা, কাকরাবন ও করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপন করার প্রস্তাব করা হয়েছে এবারে বাজেটে। তাছাড়া আগরতলা, উদয়পুর ও আমবাসায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উন্নত প্রশিক্ষণের সুবিধা সম্পন্ন ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালু করার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও প্রতিটি মহকুমায় বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। গত বছরের তুলনায় শিক্ষা খাতে বেড়েছে বাজেট বরাদ্দ। কিন্তু অন্যদিকে রাজ্যের শিক্ষার হাল নিয়ে বহু অভিযোগ রয়েছে বিরোধীদের। কখনো নয়া শিক্ষানীতি বাতিলের দাবি, তো কখনো বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার হয় বিরোধী ছাত্র সংগঠনগুলো। বহু স্কুলে শিক্ষক স্বল্পতার কারণে পঠন পাঠন সমস্যা হচ্ছে বলে অভিযোগ শোনা যায়, যার মধ্যে রাজ্যের কিছু বিদ্যালয়ে অবশ্যই মার্জ করার যে ব্যাপারটা হয়েছে বা হচ্ছে তা নিয়েও কিন্তু বিরোধ রয়েছে বিরোধীদের মধ্যে। এখন মোট কথা, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল শোচনীয় বলে তাদের অভিযোগ, বিরোধীদের অভিযোগ। তাই প্রশ্ন জাগে, এবারের বাজেট রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কতটা নতুন দিশা দেখাবে? বাজেটে যেসব প্রস্তাব রাখা হয়েছে তাতে রাজ্যের পড়ুয়ারা কিভাবে এবং কতটা উপকৃত হবে? রাজ্যের যেসব স্কুল এবং কলেজগুলোতে শিক্ষক সংকট রয়েছে তা কি দূর হবার সম্ভাবনা রয়েছে? এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ এবং বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের নানান দিক নিয়ে আজ এই বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন শিক্ষাবিদ গৌতম মজুমদার ও শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথ। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু, প্রথমে আপনার কাছে আসি। বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবারের যে বাজেট, সেখানে শিক্ষাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? আমরা তো ওই দিনও সার্বিক একটা বাজেট নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। একদম। আজকে যে বিষয়ে মেইনলি শিক্ষা খাতে বর্তমান গভর্নমেন্টের বাজেটটা ফোকাসটা কি, তার একটা ছোটখাটো রূপরেখা আপনি দিয়ে দিয়েছেন। তারপরও আমরা বলবো, যেহেতু বাজেট, সরকার তার বিভিন্ন দিক, একটা বাজেট যখন ফোকাস হয় তখন সার্বিক দিকগুলো নিয়ে আলোচনা হয়, যেমন কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সমস্ত সেক্টর একটা বাজেটের মধ্যে আসে। আর মূল হলো যে কোনো একটা জাতির উত্থানের মূল জায়গা আমরা সবাই জানি, সারা পৃথিবী এটাকে মেনে যায় যে শিক্ষা যে দেশে যত বেশি শিক্ষায় প্রসার লাভ করে, জ্ঞানের যেখানে উন্মেষ ঘটে, সেই দেশের বা সেই রাজ্যের সেই অঞ্চল প্রচুর পরিমাণে উন্নত হয়। এটা হলো বেসিক পয়েন্ট। তাহলে প্রত্যেকটা রাজ্যের এই জায়গাটা একটা বিশেষ ভূমিকা থাকে। ত্রিপুরা রাজ্য, ভারতবর্ষ যেহেতু একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় চলে, ত্রিপুরা রাজ্যটা একটা ছোট্ট একটা রাজ্য। আমরা সবাই জানি এই রাজ্যটা চলে প্রায় 90% কেন্দ্রীয় শেয়ারের উপর। তো 2020 যে শিক্ষার যে বিশেষ নীতি, সেই শিক্ষানীতিতে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাওয়ার প্ল্যান নিয়ে আছে, ঠিক ত্রিপুরা রাজ্য তার একটা ছায়াসঙ্গী হিসাবে কাজ করছে। আমরা যেটা এভারেজ বাজেট নিয়ে যখন আমরা দেখেছি বা বিভিন্ন বাজেটে বিভিন্ন দিকগুলো দেখেছি, বা একটু আগে আপনি যেটা বলেছেন, মানে আমরা রাস্তায় যখন চলি মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন বাড়ির আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে বাড়িঘর বানাচ্ছে। একদম। আমরা যদি দেখি যে ড্রজার দিয়ে প্রচুর পরিমাণে মাটি উঠিয়ে এটা বিশাল গর্তের মতো করেছে, তখন আমরা কিন্তু নর্মালি আমরা অনুমান করতে পারি এটা একটা ভালো কনস্ট্রাকশন হচ্ছে, খুব উপরে উঠবে কনস্ট্রাকশনটা। আচ্ছা। এটা একটা বেসিক সেন্সে হয় যে এটা খুব গভীর থেকে মাটি ঘুরে নিচের থেকে কনস্ট্রাকশনটা করছে, বেসটা শক্ত করছে।
আমাদের মনে হলো, আমার কাছে আজকে এবার যেটা মনে হলো যে ত্রিপুরা রাজ্যের বাজেট হঠাৎ করে আজকে 5-7-10 বছরের মধ্যে 7-8 বছর মানে 17-এর পর থেকে যদি আমরা যাই, প্রায় 50% মানে 100% বেড়ে গেছে, প্রায় কাছাকাছি 15,000 কোটি টাকার থেকে এটা 32,000 প্লাস একটা গিয়ে দাঁড়িয়েছে। তার মানে ওইটাই আমি ওই কারণে বলছি যে কনস্ট্রাকশনটা খুব নিচে থেকে তুলছে। আজকে 7-8 বছর ধরে ধীরে ধীরে এটা যে মানে উত্তর বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার। আচ্ছা, এবার শিক্ষা যেহেতু সার্বিক উন্নয়নের মূল ভিত্তি, শিক্ষাকে কিন্তু শুরু থেকেই দেখেছি বিভিন্নভাবে ত্রিপুরা রাজ্যে শিক্ষাকে উন্নয়ন করার জন্য তার বিভিন্ন রকমের প্রক্রিয়া কিন্তু আমরা দেখেছি। যেমন বিভিন্ন শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করার জন্য অনেক রকমের ভূমিকা নিয়েছে। তার একটা অংশ যেটা আমরা বিদ্যাজ্যোতি স্কুলকে দেখি। এটার পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে বিভিন্ন বিদ্যালয়গুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেমন পিএম পোষণ, ওকে, আমি নিপুণ বিভিন্ন ত্রিপুরা। যে প্রকল্পগুলো রয়েছে গৌতম বাবু, আমরা সেই বিষয়গুলোতে পরে আসছি যে বিভিন্ন প্রকল্পগুলো কিভাবে কাজ করছে এবং তাতে পড়ুয়াদের বা শিক্ষাঙ্গনে কি কি ধরনের লাভ হচ্ছে। তো এই মুহূর্তে যেটা আমরা প্রথমে যেটা জানতে চাইছিলাম যে গুরুত্ব দেওয়া হয়েছে, তাহলে আপনার কথাতে এতটুকু বোঝা যাচ্ছে যে এবারের বাজেটে শিক্ষাকে গুরুত্ব দেওয়া, শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আপনিও বলেছেন যে বাজেটও বাড়িয়েছে। তার মানে শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেখছে বর্তমান ত্রিপুরা সরকার, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ওকে, এখন যদি আমরা বাজেট বরাদ্দের কথা বলি, সেখানে অবশ্যই নলিবাবুর কাছে যাওয়ার আগে 5,508.63 কোটি টাকা বরাদ্দ ছিল 2024-25 বাজেটে, 5,508.63 কোটি। এবারে সেটা বেড়ে হয়েছে 6,166.19 কোটি টাকা। তো এখন প্রায় 6,166.19। এখন সেটা 657.56 কোটি টাকার বৃদ্ধি হয়েছে গতবারের তুলনায় এবারের বাজেটে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন টোটাল বাজেটটা দেখি, সেই বাজেটের কত শতাংশ এক একটা সেক্টরের জন্য রাখা হয় আমরা যদি দেখি, তাহলে গতবারের তুলনায় এবারে কিন্তু টোটাল বাজেটে যে শিক্ষা খাতে যে বরাদ্দ সেটা কিন্তু একটু কমেছে। কারণ গতবার টোটাল বাজেটের 19.81% শিক্ষা খাতের জন্য বরাদ্দ ছিল, যেটা অবশ্যই এলিমেন্টারি স্কুল, হায়ার, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং ইউথ অ্যাফেয়ার্স সেটাও রয়েছে, স্পোর্টসও রয়েছে। কিন্তু এবার সেটা কিন্তু কমে গিয়ে 19.02%। টোটাল বাজেটের যে শতাংশটা শিক্ষা খাতের জন্য বরাদ্দ হয়েছে 19.2%। তো সেখানে বিভিন্ন জায়গাতে গুরুত্বের কথা বলা হচ্ছে। বাবু, আপনার কি মনে হয় যে এবারের বাজেটে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে? না, বাজেট তো আমার কাছে শিক্ষা খাতের যে বাজেটটা, এই বাজেটটা আমার কাছে ব্যতিক্রম বিশেষ কিছু বলে আমার মনে হয়নি আর কি। মানে একটা রেডিক্যাল যে গভর্নমেন্ট বিশেষ কোনো চেঞ্জ আনতে চাইছে এমন কিছু না। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা দুটো বিশ্ববিদ্যালয় এবং কয়েকটা কলেজ স্থাপনের কথা এখানে বলা হয়েছে। আর স্কুল এডুকেশনের ক্ষেত্রে বিশেষ কিছু দেখা যায় না। যেটা খুব প্রয়োজন ছিল এখানে, যদি আমি দেখতাম যে না, এখন বলা হয়নি বাজেটে, আপনি দেখালেন যে গতবারের থেকে বাজেট একটু সামান্য কমেছে। না, টোটাল বাজেট বেড়েছে, কিন্তু মানে টোটাল যে বাজেটের মধ্যে শিক্ষা খাতে যে শিক্ষা খাতের বাজেট, এটা তো বাজেট তো এখানে যেহেতু আপনার টোটাল বাজেটই বেড়েছে প্রায় ইয়ের মতো, মানে 4,600, হ্যাঁ, এত কোটি টাকা। এটা শুধু ত্রিপুরার ক্ষেত্রে যে বেড়েছে এটা কোনো এক্সট্রা কোনো ব্যাপার না, এক্সেপশন। অল ইন্ডিয়া লেভেলেই সেটা হচ্ছে, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, টাকার ভ্যালু কমছে। আপনি ডলারের সাথে বা পাউন্ডের সাথে যদি টাকার মান যদি আপনি দেখেন আন্তর্জাতিক বাজারের, টাকার কিন্তু ভ্যালুটা কমছে। তো স্বাভাবিকভাবে আমাদের বাজেট বরাদ্দ তো সেখানে বাড়তে থাকবেই, বিষয়টা বাড়বেই। মূল বাজেটে, কেন্দ্রীয় সরকারের মূল বাজেটে যদি টাকা বাড়ে, তাহলে রাজ্য সরকারগুলি অ্যাকর্ডিংলি আপনার যে মানে প্রফেশনালি সেগুলি বাড়বে। এটা ত্রিপুরার ক্ষেত্রে না, আমরা ওয়েস্ট বেঙ্গল দেখেন আরো অনেক বেড়েছে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে যেহেতু বড় স্টেট, তাদের আরো অনেক বেড়েছে, তাদের ইনকামও বেশি। এখন মুশকিল হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্যাটা কোন জায়গায়। ত্রিপুরা না নর্থ ইস্টার্নের রাজ্যগুলি, এদের নিজস্ব রেভিনিউ খুব কম। যে রেভিনিউ বাড়ানোর কথা বলছিল গভর্নমেন্ট, এখানে রেভিনিউ বাড়াবে, স্টেট রেভিনিউ কিন্তু সেভাবে বাড়েনি। সেই জন্য কেন্দ্রীয় বাজেটের মধ্যে যেটা দেয় বা লোন বা অন্যান্য যেটা নেয়, এর বাইরে কিন্তু সরকার ইচ্ছা করলে
খুব একটা কিছু খরচ করতে পারে না নর্থ ইস্টার্ন স্টেটগুলি, বিশেষ আমাদের ত্রিপুরাও এর মধ্যেই আছে। এখানে গভর্নমেন্ট যে সরকারই আসুক, সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্টের উপরেই এখানকার সব গভর্নমেন্ট সবচেয়ে বেশি নির্ভর করে। তো সেই জন্য কেন্দ্রীয় সরকারের যে বাজেট বা তার যে নিজস্ব অন্যান্য যে অনুদান যেগুলো আছে, বাড়তি অনেক সময় কিছু প্যাকেজ ট্যাকেজ দেয়, এগুলি বাদ দিলে অন্য কিছু গভর্নমেন্ট খুব একটা বেশি খরচা করতে পারে না। আচ্ছা, এটা মানে করতে পারে না যেহেতু তার নিজস্ব ইনকামটা অনেক কম, তার ইনকামটা অনেক কম। এটা আপনি বলতে পারবেন। আমি আসলে এই ডাটাটা সংগ্রহ করিনি। আমাদের এবার যে স্টেট রেভিনিউ যেটা এখানে আছে, তো স্টেট রেভিনিউটা গতবারের তুলনায় এবার কি বেড়েছে না কমেছে, এটাও একটু দেখার ব্যাপার আছে। স্টেট রেভিনিউ, স্টেটে যে ওন ট্যাক্স, যেটা ট্যাক্স থেকে যে রেভিনিউটা আসে, সেটা স্টেটের যে শেয়ারটা, সেটা গতবারের তুলনায় এবার একটু কম আছে, একটু কম আছে। 13.68 ছিল গতবার, এবার 12.53 হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে একটু কমেছে আর কি। ওকে, তো শিক্ষা ক্ষেত্রে অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যের যে আপনি বেকার সমস্যার সমাধানই বলেন বা মানে গভর্নমেন্ট স্তরে যদি আপনি এমপ্লয়মেন্টের কথা বলেন, তাহলে এটা একটা ক্ষেত্র হলো এডুকেশন, স্কুল এডুকেশন, বিশেষ করে স্কুলের বিভিন্ন শিক্ষক নিয়োগ। কিন্তু বাজেটে শিক্ষক নিয়োগের কথা কিন্তু বলা হয়নি, কোথাও লেখা নেই। আমরা বাজেট প্রস্তাবের মধ্যে কোথাও নেই কিন্তু শিক্ষক সংকট যথেষ্ট পরিমাণে। আমি তো কাগজটা সামনে আছে, কিন্তু এখানে কোথাও উল্লেখ নাই। বাজেটের কোথায় আছে আমি জানি না, কিন্তু ব্যাপারটা হলো তাহলে শিক্ষক নিয়োগের কথা নেই, কত শিক্ষক নেওয়া হবে বা কি, যেহেতু শিক্ষকের ভীষণ সংকট, স্কুলগুলিতে ভীষণ সংকট। কিন্তু আমার কাছে একটা অবাক লাগলো যে শিক্ষক নিয়োগ না করে এখানে যে কোচিং সেন্টারের যে এথিক্সটা, এখানে 7 কোটি টাকা রাখা হয়েছে কোচিং সেন্টার গঠনের জন্য, কোচিং সেন্টারের জন্য। এখন প্রত্যেকটা মহকুমায় একটা করে কোচিং সেন্টার খোলা হবে। এই কোচিং সেন্টারের যে বেনিফিশিয়ারি নির্বাচন, যে ছাত্রগুলি আসবে, এখন মহকুমা হেডকোয়ার্টারে, কিন্তু মহকুমার প্রত্যন্ত অঞ্চলেও তো স্কুলগুলিতে ছাত্র আছে, সেখানেও মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, পশ্চাৎপদ অংশের মানুষ আছে, স্টুডেন্ট আছে, এসসি আছে, এসটি আছে। এগুলি কেন আনবে? এখানে একটা অ্যামাউন্টটা কিন্তু 7 কোটি টাকা কিন্তু একদম নেহাত হেলাফেলা না। তো এখানে এগুলি কিভাবে চলবে আমি জানি না, কিসের দ্বারা মানে উপকৃত হবে ছাত্র। আমি মনে করি এই ক্ষেত্রে যদি সরকার অন্তত এই 7 কোটি টাকা সঙ্গে আরো কিছু দিয়ে টিচার এমপ্লয় করতো, টিচার নিয়োগ করতো, তাহলে এটা আরো বেশি কার্যকরী হতো। ওকে, আমরা অবশ্যই আসবো সেই বিষয়টাতে। আপনি যে বিষয়টা বলছেন যে কোন কোন জায়গাগুলোতে ফোকাস করা দরকার ছিল এবং কোন কোন জায়গাগুলোতে ফোকাস করলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরো উন্নতি হতো বলে আপনারা মনে করেন, সেই বিষয়টাতে আসবো। কিন্তু আপনি যে জায়গাটা বলছিলেন যে এখানে বাজেটের কোনো জায়গায় শিক্ষক নিয়োগের কথা উল্লেখ নেই, আমরা একটু দেখতে চাইবো যে অর্থমন্ত্রী যে বাজেট ভাষণ আছে, সেখানে বিদ্যালয় শিক্ষার 20 নম্বর পয়েন্টে উনি বলেছেন রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষাক্ষেত্রকে গুণগতভাবে অধিকার সমৃদ্ধশালী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকার বিভিন্ন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক, স্নাতক শিক্ষক নবম শ্রেণী থেকে 10ম শ্রেণীর জন্য এবং 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর জন্য, অস্নাতক শিক্ষক, প্রাক প্রাথমিক শিক্ষক, কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর শিক্ষক, ফিজিক্যাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেটর এবং স্কুল লাইব্রেরিয়ান। ওকে, উদ্যোগ গ্রহণ করেছে, এটা উল্লেখ করা রয়েছে। তারপর আরো এটা কি এবারের বাজেটের জন্য না গতবারের বাজেটের কথা বলা হচ্ছে? না, উদ্যোগ গ্রহণ করা হয়েছে, উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং উদ্যোগ যখন গ্রহণ করা হয়েছে বলছে তাহলে সেটা রানিংই হতে হতো। নিলে তো ভালো, যদি শিক্ষক নিয়োগ করে তাহলে খুবই এটা মানে দরকার আর কি, কারণ স্কুলগুলি ঢুকছে, এটা ঘটনা একটা প্রাইম অ্যাকিউট প্রবলেম এখন স্কুলের টিচার শিক্ষক স্বল্পতা। আর যেখানে শিক্ষক আছেন তারা এখন অফিসিয়াল কাজকর্ম এত বেশি বেড়েছে আর কি। আমি মানে বিভিন্ন স্কুলের হেডমাস্টারদের সঙ্গে তো যোগাযোগ আছে, বা অনেকে বাইদা ভাই বলেন আর কি, বলছে সরকারি দপ্তর থেকে যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো আছে, যে ডাটাগুলো পাঠানোর ব্যাপার আছে, এই ডাটাগুলো রেডি করতে করতেই তাদের সময় চলে যায়। যেখানে ধরেন না একটা হাই স্কুল, সেই হাই স্কুলে 5 জন শিক্ষক আছে বা 4 জন শিক্ষক আছে, যাই থাকুক, যদি ছাত্র একটু বেশি থাকে 8-10 জন থাকলেও, কিন্তু 10 জন হাই স্কুলে খুব কম, নাই বললেই চলে, এরকম রেয়ার স্কুল আছে। তো এদের কি হয়, একটা হেডমাস্টার সহ একটা বিশেষ অংশের শিক্ষক মানে চলে যায় এই সমস্ত কাজ করতে করতে। আর ছোটখাটো এসবি স্কুল, সিনিয়র বিসি স্কুল বা হাই স্কুল যেগুলো, সেগুলোতে ম্যাক্সিমাম স্কুলে কোনো করণিক নেই।
এই মিড ডে মিলের কাজ থেকে হিসেব থেকে শুরু করে সমস্ত কিছু এই শিক্ষকদেরই কিন্তু করতে হয়। শিক্ষক স্বল্পতা এবং অশিক্ষক পদে যারা রয়েছেন সেখানে স্বল্পতার ব্যাপারে বিধানসভায় কিন্তু এবার আলোচনা হয়েছে এবং প্রশ্ন উত্তর পর্ব হয়েছে, সেখানে সেই তথ্য অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে আমি আবার একটু আসবো গৌতমবাবু আপনার কাছে, যে রাজ্যের শিক্ষাকে মানে এবারে যে বাজেট বরাদ্দ সেখানে রাজ্যের শিক্ষাকে মানে কতটা সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবে বলে আপনি মনে করেন? কেন একটা শিক্ষার ব্যবস্থাকে চালাতে গেলে অনেক কিছু ব্যাপার রয়েছে, সেখানে শুধু শিক্ষক নিয়োগ নয়, অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে, বা এখন দিন দিন প্রযুক্তি, তথ্য প্রযুক্তির যুগ, এটা এখন অনেক কিছু বাড়ছে, অনেক কিছুর প্রয়োজন বাড়ছে, ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে। তাহলে সেই সব কিছু মিলিয়ে শিক্ষাকে, রাজ্যের শিক্ষাকে কতটা সঠিক দিশায় নিয়ে যাচ্ছে এবারে বাজেট? একটা জিনিস হলো কি, যে সরকারের দিশাটা ঠিক আছে। সরকার চাইছে একটা নতুন যে ব্যবস্থাপনা, টেকনিক্যাল যে সাইটগুলো রয়েছে সেই টেকনিক্যাল দিকগুলোকে ডেভেলপ করে, প্রযুক্তিগত সাইটটাকে ডেভেলপ করে, যেমন অনেকগুলো স্কুলকে স্মার্ট স্কুল বানিয়েছে, মানে আধুনিক শিক্ষা ব্যবস্থাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যত রকমের পরিষেবা আছে চলছে। এখন প্রসঙ্গ হলো যারা এই কাজগুলো করছে বা যাদেরকে দিয়ে সরকার কাজগুলো করাচ্ছে, মানে সরকারের যে মেশিনারিগুলো কতটুকু এফেক্টিভ ভাবে কাজগুলো করতে পারে। আচ্ছা, এই জায়গাটাকে যদি সরকার যদি এশিওর করতে পারে, যেমন শিক্ষকের স্বল্পতা রয়েছে, সেটা শুধু ত্রিপুরা রাজ্য না, সারা ভারতবর্ষে একই হাল, প্রত্যেকটা রাজ্যের অ্যানালাইসিস যখন হয় এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখি শিক্ষক স্বল্পতা। কিন্তু এটা শিক্ষক স্বল্পতার ব্যাপারটা গুরুত্বপূর্ণ কিনা, মানে খুব আমরা যখন শিক্ষার কথা খুবই বলছি গুরুত্বপূর্ণ। সেখানে শিক্ষক নেই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি 100 বার স্বীকার করি। প্রত্যেকটা, যেমন একটা স্কুলে, এটা 12 স্কুল সায়েন্স আছে, সায়েন্স হয়তো একজন ম্যাথের টিচার আছে। আগে কিন্তু আমরা যখন পড়ালেখা করতাম তখন দেখতাম যে মিনিমাম 2টো টিচার সায়েন্সের থাকতে হবে, মানে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে 2জন করে টিচার থাকা প্রয়োজন। কারণ একটা টিচার টিচিং জবের মধ্যে, এটা যে কোনো জবের মধ্যে তার কতগুলো ছুটি ছাটা বিভিন্ন রকমের ইস্যু থাকে। সরকারি কোনো কাজে, যেমন ওই যে বিভিন্ন কাজ সরকারের, মানে স্কুলগুলোতে বিভিন্ন রকমের কাজ বেড়ে গেছে। এই কাজ বেড়ে যাওয়ার জন্য অনেক সময় স্যাররা যায়, কেউ হয়তো একটা প্র্যাকটিক্যাল রুমে গেল একটা টিচার, তাহলে ওর যে ক্লাসটা কে করবে? তখন 2জন টিচার থাকলে একজন প্র্যাকটিক্যালের সাইডটা দেখছে আর একজন এই ক্লাসটা করছে, বা একটা টিচার না এলো সেই ক্লাসটা করছে। তো এগুলো আজকের সমস্যা না, এগুলো আজকের থেকে আরো 20-30 বছর আগের থেকেই কিন্তু ধীরে ধীরে শিক্ষকের সমস্যা হচ্ছে, মানে শিক্ষক কমে যাচ্ছে। তারপরেও বলবো, একটা সময় প্রচুর পরিমাণে শিক্ষক ছিল, নিয়োগও ছিল, পরবর্তী সময় দীর্ঘকাল একটা গ্যাপ হয়ে গেছে, প্রায় 90-95 পর থেকে 2010 পর্যন্ত একটা বিশাল গ্যাপ হয়েছে। ওই গ্যাপগুলোকে তখন কিন্তু প্রতিনিয়ত স্কুল, নতুন নতুন স্কুল খুলছে, সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার হয়নি, সেইভাবে শিক্ষক নিয়োগ হয়নি। শিক্ষক নিয়োগটা গত 7-8 বছর ধরে অন্তত প্রত্যেক বছর টেটের সময় থেকে শুরু করে প্রতি বছর কিছু কিছু শিক্ষক, প্রায় 6-7 হাজার শিক্ষক অলরেডি নিয়োগ হয়ে গেছে। তারপরে একটা গ্যাপ রয়েছে যেটা 10,323, এটা ত্রিপুরা রাজ্যের বুকে এটা একটা বিশাল ব্লান্ডার, যে হঠাৎ করে এত বড় একটা গ্রুপ শিক্ষক চলে গেছে। তো এটা তো তখন থেকে খালি, তো তখন থেকে খালি হওয়ার পর এই সরকারটা আসার পর নতুন নতুন করে এখন আবার আগের মতো শিক্ষক নিয়োগ করতে পারে না। টেটের কতগুলো প্রসেসগুলো ফিল আপ করে শিক্ষক স্বল্পতা আছে, এবং এটাকে উত্তরণের জন্য সরকার সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে এবং এটা দ্রুততার সঙ্গে করা খুব প্রয়োজন। আপনি বলছেন এটা করা প্রয়োজন, তবে এখানে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এখানে প্রশ্ন ছিল যে রাজ্যে মোট কয়টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা আছে, এবং সেখানে উত্তরে পাওয়া গেছে যে 352টি প্রাথমিক স্কুলে, বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে। এছাড়া আরও কিছু কয়েকটা জায়গাতে অবশ্যই আমরা এখানে দেখি শিক্ষক স্বল্পতার কথা উঠে আসছে। সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টে এখানে বলা হচ্ছে রাজ্যের কটি বিদ্যালয়ে কোন কোন বিষয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে, এবং বিষয়ভিত্তিক হিসাব এখানে অনেকগুলো হিসাব রয়েছে। প্রায় 805 জন বিষয়ভিত্তিক শিক্ষক, মানে পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস 11-12-এর আপনি যেটা বলছিলেন স্বল্পতা রয়েছে, যেখানে বাংলায় 85 জন, ইংরেজিতে 100 জন, ককবরকে 13 জন, সংস্কৃতে 14 জন, এইভাবে কিন্তু রয়েছে। ইতিহাস 48 জন, রাষ্ট্রবিজ্ঞান 48 জন, মোট 805 জন শিক্ষকের স্বল্পতা রয়েছে, এই প্রশ্নোত্তর পর্বে পাওয়া গেছে। এছাড়াও আরও কয়েকটা বিষয় রয়েছে, যেমন সেকেন্ডারি এডুকেশনে দেখা যাচ্ছে যে পিজিটি টিচার ক্লাস 11-12-এ 805 জন, যেটা আমি আগে বলছিলাম,
এছাড়া হেডমাস্টার 124 জন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার 66 জন, হাই স্কুলের হেডমাস্টার 303 জন। এই ধরনের যে বিভিন্ন পদগুলো রয়েছে, মধ্যশিক্ষা অধিকারী শূন্য পদের সংখ্যা 3599টি, শিক্ষক এবং ক্লারিক্যাল পোস্টের মিলিয়ে। যেমন যে আমি বিষয়ে আমরা আলোচনা করছিলাম। এই প্রসঙ্গে একটা কথা বলি, আর একটা যেটা গ্যাপ রয়েছে, যেটা একটু আগে বললেন অনেকগুলো হেডমাস্টার খালি রয়েছে, ম্যাক্সিমাম স্কুলগুলোতে ইনচার্জ দিয়ে চালায়। এই ক্ষেত্রে আমরাও অনেক সময় এগুলো নিয়ে আলোচনা যখন হয় বা আমরা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সময়গুলো নিয়ে কথা হয়, অনেকগুলো হেডমাস্টার রয়েছে যেগুলো প্রশাসনিক কাজ করছে। আচ্ছা, কেউ ডেপুটি ডাইরেক্টর অফিসে, কেউ আইএস অফিসে, কেউ ডাইরেক্টর অফিসে, কেউ এসসিআরটিতে, মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে সেখানে আমাদের হেডমাস্টাররাই কিন্তু ওদের ওই কাজটা করছে। তাহলে হেডমাস্টারটা অরিজিনালি যে যার ডিউটিটা করার কথা সেই কাজটাও করছে না। তাহলে গভর্নমেন্টের প্রচুর পরিমাণে কাজ বেড়ে গেছে, সেই কাজগুলো ওদের অফিস বা ওদের সিস্টেম, ক্লারিক্যাল সিস্টেম বা যেসব সিস্টেম রয়েছে সিস্টেমগুলো কাজ করতে পারছে না। তাহলে হেডমাস্টারদেরকে ওই কাজে ইউজ করছে, আইএসদেরকে ওই কাজে ইউজ করছে। আইএস এর যে কাজটা আছে সেই কাজটা বন্ধ করে দিয়ে আইএস কে অন্য জায়গায় ডেপুট করে রেখেছে। তা এতে করে কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারটা মানে প্রশাসনিক যে ব্যাপারটা অরিজিনাল স্কুলের ক্ষেত্রে এটা তাহলে ক্ষতি হয়ে আমরা যাচ্ছে। যখন অনিবাবু আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলছি, যে শিক্ষার উন্নতির কথা বলছি, আমরা শিক্ষার উন্নয়নের কথা বলছি, কোয়ালিটি শিক্ষার কথা বলছি, গুণগত মানের শিক্ষার কথা বলছি, তখন যখন শিক্ষকরা বা স্কুলের হেডমাস্টাররা যখন অন্য কাজে ব্যস্ত থাকেন, তাহলে শিক্ষার কিভাবে উন্নয়ন হবে? তখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেই বা কি হবে? না, আমি তো প্রথমেই বললাম, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং একটা হলেই তো আর এডুকেশন হয় না। তার এডুকেশনের জন্য যেই সমস্ত আসল এডুকেশনের যে টিএলএম একটা জিনিস আমরা জানি, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি টিচিং যিনি প্রাইম ভূমিকা পালন করেন, কিচ্ছু লাগে না, শুধু একজন টিচার যদি থাকে, তার যদি দক্ষতা থাকে, টিচিং যদি দক্ষতা থাকে, স্কিল থাকে, তাহলে তার জন্য ব্ল্যাকবোর্ড আর চক ডাস্টার এই তিনটাই যথেষ্ট। তিনি অনেক কিছু দিতে পারেন। আমরা যেরকমভাবে দিয়েছি বা আমাদের সময় শিক্ষকরা যেভাবে দিয়েছে, এখনো আমাদের ক্লাসে যে সমস্ত শিক্ষকরা পড়িয়েছেন, অনেক কিছু চোখে ভাসে। শুধু চক, ডাস্টার আর ব্ল্যাকবোর্ড, এই তিনটা দিয়ে আর শিক্ষক তার বডি ল্যাঙ্গুয়েজ, তার নিজস্ব মানে লার্নিং প্রসেস, টিচিং প্রসেস, বা তিনি যেভাবে শিখেন, এগুলোর জন্য একেবারে যে ট্রেনিং লাগে সাংঘাতিক ব্যাপার না। এখন তো শুধু ট্রেনিং করে আসলে আনুষ্ঠানিকতা কতগুলো ট্রেনিং করে নিয়ে শিক্ষকের মধ্যে স্বতঃস্ফূর্ততাটা তো লাগবে নাকি। আর বিদ্যাজ্যোতি এখানে বলছে আপনার কি জানি বলে স্কিল ডেভেলপমেন্টের জন্য বিদ্যাজ্যোতি করে যে সর্বনাশটা হয়েছে, যেটা আর কি, একটা বাচ্চা ক্লাস 1 থেকে সে বাংলা মিডিয়ামে পড়ছে। আমাদের রাজ্যের এমন অবস্থা যে সে বাংলাটাই ভালো করে শিখে না। আর আপনি জানেন তো এখনকার যে সিস্টেমে যে সিলেবাসগুলো, সেখানে বেসিক কিছু পড়ানো হয় না, শুধু মার্কস ওরিয়েন্টেড পড়ানোর যে সিস্টেমটা, ইংরেজি গ্রামারটা ঠিক। এটা তো শুধু আমাদের রাজ্যের সমস্যা নয়, এটা তো গোটা বিশ্ব, আমি সারা বিশ্ব না, আমাদের সারা ইন্ডিয়াতে এই সিস্টেমটা চলছে। আগে আমাদের স্টেট বোর্ড যেটা ছিল, স্টেট বোর্ডের যে সিস্টেমটা ছিল, যেমন ওয়েস্ট বেঙ্গল, তারা এখনো স্টেট বোর্ডের আন্ডারে আছে, তারা কিন্তু ওইটা কি ভাবেন, তারা নিজস্ব সিস্টেম আছে। আর আমাদের এই সিবিএসই সিস্টেম করতে গিয়ে সিবিএসই কি করে, প্রতি বছরই অনেক সময় ওরা কোশ্চেন স্ট্রাকচার চেঞ্জ করে, এনসিআরটি একটা সিলেবাস ফ্রেম করে দেয়, আর এরা কিন্তু আবার সিবিএসই কি তারা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে। তারা এটাকে গিনিপিগের মতো পরীক্ষা নিরীক্ষা করে প্রতি বছর, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, মাল্টিপল চয়েস, এসব করে কি হচ্ছে, বাচ্চাদের যে আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং যে রাইটিং এবিলিটি, সেই রাইটিং এবিলিটিটা এখন কমে যাচ্ছে, এবং তারা টেক্সটার প্রতি গুরুত্বটা কম দিচ্ছে। দেখবেন গাইড বই বেশি কিনে, ইভেন টিচারও বেশিরভাগ গাইড বই ফলো করে। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর দিক। আর আমাদের রাজ্যের আরেকটা যেটা সর্বনাশার দিক আর কি, আমি বলবো আমার দৃষ্টিতে না, আমি অনেকেই এটা ভাবছে, এই যে সেন্ট্রালি যে কোশ্চেন সেটিং যে সিস্টেমটা, এটা করে কিন্তু বললাম খুব ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়েছে কি, বিশেষ করে একদিকে যারা মানে আমি ব্যাকবেঞ্চার বলবো না, যারা একটু ব্যাকওয়ার্ড স্টুডেন্ট, ধরেন একটু প্রত্যন্ত এলাকার যে সমস্ত স্কুলগুলো যেখানে ছাত্র মানে শিক্ষকের সংখ্যা কম, স্বল্পতা আছে বা করছে। আগে কি হতো, স্কুলের টিচাররা কোশ্চেন সেটিং করতেন, ঠিক আছে। এখন স্কুলের টিচাররা কোশ্চেন তৈরি করাই ভুলে যাচ্ছেন, সবকিছু সেন্ট্রালি সাপ্লাই দেওয়া হচ্ছে। এখন ধরুন আপনি শিশুদের স্কুলের, আমরা তো কোয়ালিটি এডুকেশনের কথা যদি বলি, এটা তো স্বাভাবিক, কিছু স্কুল অ্যাডভান্স আছে, কিছু স্কুল মানে ঠিক সেভাবে হয় না, যেভাবে হোক, ইনফ্রাস্ট্রাকচারে হোক, শিক্ষক শিক্ষিকার ইয়েতে হোক। এখন যদি একই প্রশ্ন হয়
একটা গন্ডাছড়ার প্রত্যন্ত এলাকার একটা সাধারণ স্কুলের যে কোশ্চেনটা আর শিশু বিহার স্কুলের কোশ্চেনটা যদি এক হয়, তাহলে শিশু বিহার স্কুলের ছেলেটাও কিন্তু মার খাচ্ছে এই অর্থে, কারণ তার জন্য যেরকম একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনের দরকার সে সেটা পাচ্ছে না, সে ওই যে জেনারেল লেভেলের যে কোশ্চেনটা আছে সেটা দিয়ে কিন্তু সে পরীক্ষা দিচ্ছে। আর বিদ্যাজ্যোতি ঠিক আছে, বিদ্যাজ্যোতি করে বলছিলাম যে ওই যে ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা যেটা ইংলিশ, বিদ্যাজ্যোতিতে আমি আসছি পরে, কিন্তু আপনি না আমি বললাম কি কোয়ালিটি এডুকেশনের কথা যদি আপনি ধরেন তাহলে তো সার্বিকভাবেই বিচার করতে হবে। প্রশ্নের ব্যাপারটা যদি একটু সেই অর্থে আপনার সাধারণ যে স্কুলগুলির অবস্থা তো আরো খারাপ। না, আমি প্রশ্নের ব্যাপারটা বিদ্যাজ্যোতির ব্যাপারে আমি আসবো। যদি আমরা যখন কোয়ালিটি এডুকেশনের কথা বলছি, যখন সেন্ট্রালি যখন কোশ্চেন পেপার সাপ্লাই করা হচ্ছে, তাহলে আপনি বলছেন যে একটা অ্যাভারেজ কোশ্চেন পেপার সেট করা হচ্ছে, যার জন্যে শহরের যে নামি দামি যে স্কুলগুলো বা যেখানে স্টুডেন্টরা আছে তাদের জন্য এটা বিলো অ্যাভারেজ হচ্ছে এবং প্রত্যন্ত এলাকার জন্য অ্যাবাভ অ্যাভারেজ হচ্ছে। হ্যাঁ, তাহলে তাদের সমস্যা হচ্ছে। তাহলে আমরা কিভাবে মানে শিক্ষার মানদণ্ড একটা প্ল্যাটফর্মে কি করে আনবো? তাহলে তো যারা স্টুডেন্ট ভালো না বলছেন বা যারা ধরুন একটু ব্যাকওয়ার্ড আছে, পড়াশোনায় ব্যাকওয়ার্ড বলছি, তাদের জন্য তাহলে একটা কম গ্রেডেড বা বিলো অ্যাভারেজের প্রশ্নপত্র সেট করে তাদেরকে ভালো নাম্বার পাইয়ে দেওয়া হচ্ছে, বা যারা শহরে থাকবে তাদের জন্য টাফ পেপার করে তাদের নাম্বারটাকে রেস্ট্রেন করা হবে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। না বিষয়টা এখানে না, আপনি বোধহয় ব্যাপারটার ব্যাখ্যাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি বা এই ধরুন বিদ্যাজ্যোতি এই ফর্মুলা চালুর আগেও তো স্কুলগুলি কোশ্চেন করতো তো সেখানে কি কোশ্চেনের মান কি খারাপ হতো? আমি বলছি এই অর্থে প্রত্যেকের মতো করে এবিলিটি অনুযায়ী সিলেবাস তো এক সবার জন্য, সিলেবাসটা এক। এখন স্কুলের যখন করা সবচেয়ে লক্ষ্য থাকা উচিত যে আমি সিলেবাসটা শেষ করব। যেখানে আমি সিলেবাসটা শেষ করতে পারছি না, যেমন ধরুন আগে স্কুল সিলেবাস ফ্রেম করত, মানে ওই বইয়ের টেক্সটের উপরই সিলেবাসটা ফ্রেম করত, মানে অন্যান্য বিষয়গুলো করতো। এই জিনিসগুলি এখন কিন্তু আর নাই, এই জিনিসগুলি কিন্তু এখন হচ্ছে না। আচ্ছা, না হওয়ার ফলে আর দ্বিতীয়ত হলো হঠাৎ করে ইংলিশ বাংলার থেকে ইংলিশ মিডিয়াম, এবং এখানে বিদ্যাজ্যোতি করে সরকার কি করছে, ওই যে 125টা স্কুলের দিকে একটা ফোকাসিং তৈরি করার চেষ্টা করছেন। আর যে বাকি স্কুলগুলো আছে যেখানে ভার্নাকুলার এডুকেশন সেখানে চালু আছে, মানে মাতৃভাষা মানে বাংলা ভাষায় বা ককবরক ভাষায় যেখানে শিক্ষা ক্ষেত্রে চালু আছে, ওইটা নিয়ে কিন্তু এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে না। এখানে কিন্তু চলে গেল সিবিএসসি বোর্ডে চলে গেল, এটা আলাদা বিদ্যাপতি যাক না, ত্রিপুরা বোর্ডের অবস্থাটা কি? ত্রিপুরা বোর্ডের কথা, ত্রিপুরা বোর্ডের জন্য সেন্ট্রালি কোশ্চেন পেপার হয় না, এখানে একটা জিনিস সবার জন্যই সেন্ট্রালি কোশ্চেন পেপারটা সবার জন্য হচ্ছে। আমি আরেকটা জিনিস আমি শেষ করছি আর কি। আরেকটা জিনিস মনে হয় আমাদের নজরে এড়িয়ে যাচ্ছে, সরকার কিন্তু ভালো টাকা খরচা করছে স্কুলগুলিতে আপনার লাইব্রেরির জন্য। প্রতি বছর সমগ্র শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে বই কেনা হচ্ছে, প্রচুর বই কেনা হচ্ছে, কিন্তু প্রতি বছর একমাত্র প্রত্যেকটা স্কুলে কিন্তু বইগুলো সাপ্লাই করা হচ্ছে, স্টুডেন্ট কম হোক আর বেশি হোক। মানে কোয়ালিটি বই কতদূর কিনছে এটা নিয়ে আমার ডাউট আছে, কিন্তু বই কেনা হচ্ছে। এখন ওখানে ওই যে স্কুলগুলিতে লাইব্রেরিগুলি আছে, সেই লাইব্রেরিগুলির কন্ডিশনটা কি, সেখানে লাইব্রেরিয়ান আছে কিনা, এই কাজটাও শিক্ষকরা করছে কিনা, ছাত্রদের গভর্নমেন্ট যে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করছে এবং বই স্কুলগুলিতে যাচ্ছে হ্যাঁ হচ্ছে কিনা, এটা কিন্তু একটা ফাইন বিষয়। আমার মনে হয় এটা গভর্নমেন্টকে আমি বলবো, এই চ্যানেল থেকে যে ডিপার্টমেন্টকে আমি বলবো এটার ব্যাপারে যাতে একটু মনিটরিং করা হয়, যাতে স্কুলগুলিতে যাতে এই বাচ্চারা যাতে অন্তত লাইব্রেরিমুখী হয়, তার টেক্সট বইয়ের বাইরেও যে সমস্ত নলেজেবল বইগুলো আছে যেগুলো তাদের নলেজ ডেভেলপমেন্টের জন্য হেল্প করবে, এই বইগুলো যদি হয়, এখানেও টিচারের দরকার, শিক্ষকদের এই জিনিসটাকেও মানে দেওয়া দরকার। আমরা দুটো বিষয় একটু স্টিক করি, সেন্ট্রাল কোশ্চেন পেপার এবং লাইব্রেরি। সেন্ট্রাল কোশ্চেন পেপার যেটা বলছে, যেটা ননীবাবু বারবার বলছেন যে সে উমাকান্ত বা শিশু বিহার তাদের স্ট্যান্ডার্ড আর একটা গ্রামের স্কুলের স্টুডেন্ট স্ট্যান্ডার্ড, একই কোশ্চেন পেপার হলে দুজনের জন্যই মানে স্ট্যান্ডার্ডটা আগে ছিল। এবার আমরা যারা গ্রামে পড়াশোনা করে বা যাদেরকে আমরা বলি ব্যাকওয়ার্ড প্লেসের থেকে পড়ালে, তাহলে কি ওর কি অধিকার নেই সে শিশু বিহারের মতো স্ট্যান্ডার্ড হোক? ওরও কিন্তু সে একই অধিকার আছে। আর এই জিনিসগুলো হওয়ার মূল সেন্ট্রালাইজড কোশ্চেন পেপার হওয়ার মূল উদ্দেশ্য ছিল, বা যেমন সিবিএসসি, যে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদের প্রচুর ট্যালেন্ট, এতে কোনো অস্বীকার করার কোনো সুবিধা নেই। কারণ আজকের দিনেও ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা ত্রিপুরা রাজ্যের বাইরে গিয়ে ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে। তাহলে কি করে, ওদের যদি ব্রেইনে না থাকতো, ওরা যদি ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানগুলো এদেরকে পুরো একইভাবে সেন্ট্রাল সিবিএসসির আন্ডারে যাওয়া মানে কি সারা ভারতবর্ষের বড় বড় এক্সামে অনেক সময় আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেরা আগে হেরে যেত। তাহলে ওদেরকে সম মর্যাদায় আনার জন্য, সমানভাবে গুরুত্ব দেওয়ার জন্য
সেন্ট্রালাইজড হচ্ছে। এবার যদি কিছু ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে ঠিক করে বাইরের যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চল ওদেরকে কিভাবে আরেকটু ডেভেলপ করা যায়, বা আমাদের শিশু বিহারের এরা যেন ডিপ্রাইভ না হয়, কারণ একটু নর্মাল কোশ্চেন হয়ে গেলে ভালো স্টুডেন্টগুলো আবার ডিপ্রাইভ হয়ে যাচ্ছে, আবার বেশি হার্ড প্রশ্ন হয়ে গেলে গ্রামের ছেলেরা আউট হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে মিনিমাইজ করার জন্য যদি কোনো মেথড থাকে গভর্নমেন্ট এটাকে নিয়ে দেখা দরকার, এবং সেন্ট্রালাইজড হওয়ারও দরকার আছে, পাশাপাশি কোয়ালিটিটা সর্বস্তরে যেন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে যেন একই কোয়ালিটিতে একই মানে স্টুডেন্টগুলো মানে দাঁড়াতে পারে। ওকে, তাইলে এটা একটা- আমার প্রশ্নটা কিন্তু সিবিএসই সিলেবাস না নিয়ে না, সিবিএসই না, আমি সিবিএসই সিলেবাস নিয়ে না, সিবিএসই সিলেবাস সিলেবাস আমাদের প্রয়োজন আছে। প্রয়োজনটা হলো এই কারণে যে অল ইন্ডিয়া লেভেলে যে কম্পিটিশনটা হয়, যদি যে কম্পিটিটিভ এক্সামিনেশন গুলি হয় সেটার সঙ্গে সাযুজ্য রেখে যদি আমার স্টেট সিলেবাস যদি আমি যদি আপগ্রেড না করি না হয়, তাহলে তাহলে আমরা কিন্তু পিছিয়ে আমার পড়ছি। রাজ্যের ছেলে মেয়েরাই পিছিয়ে পড়ছে। ডিপ্রাইভ হবে। Right. এটার প্রয়োজনীয়তা আছে, এটার প্রয়োজনীয়তার কারণে এটা করা হয়েছে। না না সেটা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। না সিবিএসসি নয়, আমি বলছি টিবিএসসি ধরে নিলাম, আমরা সিবিএসসি বলছি না। বিদ্যাজ্যোতি না না, স্কুল, সিবিএসই সিলেবাসটা কিন্তু একই। বিদ্যাজ্যোতি স্কুলকেও আমি সাইড করছি, আপনি না, না, বিদ্যাজ্যোতি আমি স্কুল নিয়ে পরে একটা আলোচনা করছি। একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি আমি, এখানে বিদ্যাজ্যোতি স্কুলগুলো বা আমরা আপনার স্টেট গভর্নমেন্টের তো কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে নাকি, একদম, একদম। প্রত্যেকটা সাব ডিভিশনে তো একটা করে হয়েছে, এখন অনেক সাব ডিভিশন আর বেশি হয়েছে, আছে, একের বেশি আছে, যেমন হ্যাঁ। আমাদের আগরতলাতে, ত্রিপুরা অনেকগুলো, আগরতলাতে আগে শুধুমাত্র ছিল কি শিশু শিশু বিহার। বিহার, শিশু বিহার। এখন উমাকান্ত ইংলিশ মিডিয়াম হয়েছে, হেনরি ডিউরি হয়েছে, হয়েছে। ভগৎ সিং হয়েছে, ক্ষুদিরাম বসু হয়েছে, অনেকগুলো হয়েছে। একদম। এখন যারা মানে সিবিএসই সিলেবাসের মধ্যে সবটাই কভার আপ হয়ে গেছে রাজ্য সরকারের, এখানে কিন্তু অন্য কোনো নাই। ইভেন বেসরকারি স্কুল যেগুলো আছে মানে প্রাইভেট, সেই সমস্ত স্কুলগুলো তো সিবিএসই সিলেবাস ফলো করে। যেগুলো ইংলিশ মিডিয়াম সেগুলো এনসিইআরটির বইগুলো হুবহু চলে যাচ্ছে। ওকে, আর বাংলা মিডিয়াম যেগুলো সেখানে কি হচ্ছে, এগুলোকে ট্রান্সলেট করে মানে একই সিলেবাসের বইটাকে ট্রান্সলেট করে সেখানে বাংলায় তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এখন বাংলায় বিতরণের ক্ষেত্রে দেখা যায় ট্রান্সলেশনের গতবার যে হয়েছে, আমি জানি না এবার কি হবে, একদম গৌতম দা আরো বলতে পারবে নিশ্চয়ই, ঘাটাঘাটি করেন, কোনো বইয়ে ভালো ট্রান্সলেশন হয়নি, ওকে, কোনো বইয়ে ভালো ট্রান্সলেশন হয়নি। ট্রান্সলেশনগুলির অবস্থা খুব খারাপ, মানে ইংরেজিতে যা বলছে বাংলায় দেখা যায় এটা ধারে কাছেও নাই। কি ইতিহাস, কি বিজ্ঞান, এটার জন্য দায়ী হলো গুগল। যেমন আমি পেপারের কথা বলি, প্রিন্ট মিডিয়া তো আমরা 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 এজেন্ডা অনেক থেকে সময় সরে দেখা গেলাম, যায় আমরা এগুলো আপনাদের ইংলিশ কাছে ভার্সন করতে আমরা গেলে কোশ্চেন এটা পেপারের উল্টো ব্যাপারটাই ছিলাম। আমি আমার কাছে সেই জায়গাটা, আমার মতো অনেক দর্শক বন্ধুরা হয়তো রয়েছেন, যে কোশ্চেন পেপারে যে ইস্যুটা এই আজকে উঠেছে, যে কোশ্চেন পেপারটা কেমন হওয়া উচিত। সেন্ট্রালি কোশ্চেন পেপার যদি হয়, আমার যারা স্টুডিয়াস বা যারা পড়াশোনায় ভালো তাদের জন্য অনেক সময় মনে হচ্ছে যে এটা বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, যে তাদের যে একটু ভালো হার্ড কোশ্চেন পেপার হলে তাদেরকে ভালো, তাদের পরীক্ষাটা ভালো হতো, পরীক্ষা নেওয়াটা ভালো হতো। আর যদি গ্রামের বা প্রত্যন্ত এলাকার যারা একটু ব্যাকওয়ার্ড স্টুডেন্ট তাদের জন্য যদি নর্মাল করা হয়, তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হলো তারা পরীক্ষা যেন পাশ করে একটা রেজাল্ট করতে পারে। আমি বলছি কোশ্চেন পেপারটা কেমন হওয়া উচিত না, হ্যাঁ এই প্রসঙ্গে আমি মানে বলি, সেন্ট্রাল কোশ্চেন এই পেপার যে কেন হবে না? হ্যাঁ, সেন্ট্রালি কোশ্চেন পেপার আমি একদম মানে আসল আমি হ্যাঁ, আসলে বলছি, আমি সত্যি বলবো, কথাটাই বলছি। আমার বোর্ড অ্যাপার্ট ফ্রম না বোর্ড না, একদম সেন্ট্রালি কোশ্চেন পেপারের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসার একটা যুক্তিযুক্ত কারণ আছে। কারণটা হলো কি, অনেক সময় শিক্ষকদের মধ্যে পড়াশোনার অনীহা, টেক্সট বই তারাও পড়ে না, কি করে বাজারে যে সমস্ত গাইড বইগুলি পাওয়া যায় ঠিক, সেই প্রশ্ন গাইড তো করেছি। বইগুলোকে ফলো করেই তারা বিভিন্ন স্পেশাল, যার যেখানে যে কোম্পানির যত বেশি প্রচার হয় সেখানে দেখা গেছে কি গাইড বইগুলো থেকে, এটা নিয়ে আমারও একসময় প্রচন্ড বিরক্তি ছিল এবং আমিও খুব উষ্মা প্রকাশ করতাম, বিভিন্ন জায়গায় এইসবগুলি নিয়ে কথাও বলতাম। আচ্ছা। হয়তো শিক্ষকরা ভালো পছন্দ করুক বা না করুক, এটা আমার, ওইখান থেকে কিন্তু কনসেপ্টটা এসছে, কনসেপ্টটা কিন্তু খারাপ অর্থে আসেনি, আচ্ছা। পজিটিভ দিক থেকে এসছে, যাতে এখানে যাতে কোশ্চেনটা যাতে ফ্রেমিংটা যাতে ভালো হয়। আচ্ছা। এখন যারা কোশ্চেনটা সেন্ট্রালি কোশ্চেন ফ্রেম করছে, আমাকে দেখতে হবে, যেমন এবার একজন আমাকে বলছিল সিবিএসই প্যাটার্নের, মানে ওই স্কুলেই পড়ে, সে বলছে প্রশ্ন কঠিন হয়েছে, এরকম একটা প্রশ্ন দিয়েছে। তারপর আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আমি বলছি তোমার প্রশ্নটা, কারণ সিবিএসই যখন কোশ্চেনটা করবে, কোশ্চেনটা কঠিন হোক আর ইজি হোক, টেক্সটের বাইরে করবে না, তোমার যে মূল টেক্সট বইটা যে আছে সেই টেক্সটের ভিতর থেকে করেছে কিনা আগে সেটা বলো। কি প্রশ্ন বলছে, এই প্রশ্নটা, এটা কেমন যেন একটু প্রশ্ন হয়ে গেল। আমি বললাম তুমি খুঁজে দেখো, তোমার অঙ্ক প্রশ্নই হোক, ফিজিক্স হোক বা অন্য সাবজেক্ট হোক, সোশ্যাল সায়েন্স হোক, তোমার বইয়ের বাইরে ওরা কোশ্চেন করে না। এখন স্কুলের দায়িত্ব কি? আর এখানেও যারা সেন্ট্রালি ধরে না 6-7 থেকে বা যে ক্লাস থেকে হয়, তাদের বেশি হলো বাচ্চাদেরকে টেক্সটমুখী করা,
গাইড বই মুখী না করে Text টেক্সট মুখী বই মুখী করা, তাহলে সেখানে তাহলে আমার প্রশ্ন। ওই যে ডিফারেন্স ডিসক্রিমিনেশনটা আমি যেটা বলছিলাম হ্যাঁ, সেটা কিন্তু সেটা আর হতো না। থাকবে না। কিন্তু উদ্দেশ্যটা কিন্তু এটাই ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি আর কি হ্যাঁ। বা যেখানে মানে practically তারা সেটা অন্যরকম হয়ে যাচ্ছে। এটা অন্যরকম অনেস্ট কিন্তু- একটা উদ্দেশ্য নিয়ে যে করা হয়েছিল সেটা এই অন্যরকম হয়ে সেটা যাওয়ার আমার পেছনে মনে হয় দায়ী কে? সঠিকভাবে- দায়ী কে? মানে এই সেটাই। পয়েন্টটা ঠিক বলেছে, এটা একদম ভাইটাল পয়েন্ট। আমাদের ত্রিপুরা রাজ্যে প্র্যাকটিক্যালি এটার জন্য দায়ী হলো, দায়ের প্রসঙ্গ যদি আসে, টিউশন এটা বড় দায়ী। দ্বিতীয় হলো আমাদের গার্ডিয়ানদের কিছু সমস্যা আছে, অ্যাওয়ারনেসের প্রবলেম আছে। ওরা এখন নাম্বারের পেছনে ছুটছে। ননীবাবু যে কথাটা বারবার বলছে, যেটা আমিও বারবার বলি, আমরা কিন্তু সারাদিন বসে বসে বুঝি না বুঝি টেক্সট বই পড়তাম, আমরা রিডিং পড়তাম, চিৎকার দিয়ে পড়তাম, তখনকার সময় এইভাবে ছিল। আজকের দিনে কেউই টেক্সট বই পড়ে না। আমরাও অনেক স্টুডেন্টকে বলি, আমিও অনেক স্টুডেন্টের কাছে মাঝে মাঝে খারাপ হয়ে যায়, কারণ আমি বলি বই পড়ো, টেক্সট বই পড়ে না গার্ডিয়ানেরা চায়। গার্ডিয়ানেরা চায় না কেন? কারণ নাম্বারের জন্য দৌড়ায়। ওই রেডিমেড প্রশ্নটার উত্তরটা শিখে গেলাম, আমার ছেলে ভালো নাম্বার পেলো, এটার থেকে বেরিয়ে আসতে গেলে টেক্সট বই মুখী হতে হবে। ঠিক, যারা text বই টেক্সট মুখী বই হতে হবে মুখী এবং থাকে, এখন যেমন এই যে- ভালো ভালো স্টুডেন্ট যারা আমরা দেখি, মানে খুব ব্রিলিয়েন্ট রেজাল্ট করে, ওরা কিন্তু দেখা যায় ওরা 99-100% বইটা পায়, একদম ওরা পুরোটাই। কিন্তু মেইন বইটাকে পুরো পড়ে। ঠিক। আর কোশ্চেন প্যাটার্নের মধ্যে আমরা যেটা বলি, 3টে স্টেপ আগেও আমরা জানতাম যে একটা খুব মানে কঠিন একটা স্টেপ থাকে, প্রশ্নপত্র মাঝে মাঝে কয়েকটা থাকবে, যেটা ওই মেরিট যাদের আছে ওরাই ওই কোশ্চেনগুলো উত্তর দিতে পারে, মানে 100% যাদের টার্গেট ওরা। তাহলে কোশ্চেনের মধ্যেই তো 2-3টে স্টেপ অলরেডি থাকে, যে খুব কঠিন কয়েকটা প্রশ্ন Okay, থাকবে ঠিক, মানে যেগুলো- তাহলে আমরা এই যে সেন্ট্রালি যে কোশ্চেন পেপার করার উদ্দেশ্যটা ভুল নয় বা কোনো জায়গায় না, একদম correct, একদম কিন্তু correct। সেখানে আমাদের পরিস্থিতির কারণে আমাদের অনেক ছেলেরা বা অনেক স্টুডেন্টরা তার শিকার Deprived হচ্ছে। হয়ে যায়। এবং আমি Deprived আরেকটা হচ্ছে। কথা বলি, ইনক্লুড করছি আমি, এই যে বাজারে যে গাইড বইগুলি বেরোয়, যে কোনো বই স্টুডেন্ট কিনার আগে টিচার কিনে, টিচার কিনে। ঠিক, আমাদের টিচার কিনে, এবং প্রাইভেট যে কোচিং সেন্টার গুলো হ্যাঁ, বা প্রাইভেট টিউটর যারা করে, Important এরাও বিষয় কিন্তু কিন্তু আমাদের টেক্সট আজকে- বইগুলোকে মানে সে গুরুত্ব দেয় না, তারা ওই গাইড বইগুলোকে একদম। ইয়ে করে। যেমন- সেখানে অবশ্যই তারা এখানে ছোট্ট একটা কথা আমি বলি, ওই যে ননীদাও একটু আগে বলেছিলেন যে ওই যে কোচিং এর জন্য 7 কোটি টাকা যে ব্যয়ের প্রসঙ্গটা, প্র্যাকটিক্যালি এটার খুব প্রয়োজন ছিল না। আচ্ছা। জানি না গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট কোন হিসাবে করছে, সঠিকভাবে যদি স্কুল যদি দেয়, তাহলে ওর কোচিং তো স্কুলেই করানো হয়, নর্মালি কোচিং করায়। ভালো ভালো স্টুডেন্ট যারা আছে ওদেরকে নর্মালি স্কুলের নামের জন্য স্কুল ওই ছাত্রছাত্রীদেরকে কোচিং করে ভালো রেজাল্ট করার জন্য ব্যবস্থা করে। তো গভর্নমেন্ট স্পেশাল করে এটার জন্য না করে অন্যভাবে টাকাটাকে ডাইভার্ট করলে বোধহয় আর একটু লাভ হতো। ওকে, আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি, বা আমরা বাজেটের কথা বলছি। আমরা এজেন্ডা থেকে একটু সরে গেছি আজকে, কারণ আজকে আমাদের এজেন্ডা ছিল যে বাজেটে কি দিশা দেখানো হয়েছে, শিক্ষার কতটা উন্নয়নের দিশা দেখানো হয়েছে। এখন এটা সেন্ট্রালি যে বা কোশ্চেন পেপার, সেটা আগের বিষয়, এবারে বাজেটে এটা নিয়ে কোনো উল্লেখ ছিল না অবশ্যই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিভিন্ন প্রকল্পগুলো, এখন সেটা নিপুণ ত্রিপুরা প্রকল্প বলুন বা পিএম শ্রী প্রকল্প, এই যে বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধা রাজ্যের পড়ুয়ারা বা সুফল রাজ্যের পড়ুয়ারা কতটা পাচ্ছেন বলে আপনি মনে করেন? না, গভর্নমেন্টের যে স্কিমগুলো থাকে, স্কিমগুলো যেগুলো গভর্নমেন্ট যখন স্কিমগুলো তৈরি করে, এটার পেছনে একটা পজিটিভ উদ্দেশ্য থাকে, এবং এটার যাতে স্কিল ডেভেলপমেন্ট হয়, বাচ্চারা যাতে শিখে মানুষের মানে উন্নয়নের ক্ষেত্রে যাতে লাগে, শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যাতে এটা হয়। এগুলো কিছু কিছু স্কিম অনেক সময় দেখা যায়, যেমন ধরুন এক সময় ওই এক যে স্কুল ডাইরেক্টর ছিলেন কি সৌম্যগুপ্তা না কি, আমার যেভাবে হোক, খালি সমস্ত এনজিও গুলিকে ঢুকিয়ে এনে দেওয়া হয়েছে। ত্রিপুরার মানি সব বাইরে চলে গেছে প্রচুর পরিমাণে। আমাদের গরিব স্টেট, এখানকার মানি যদি বাইরে যদি চলে যায়, এখানে তো ইম্পোর্টের দরকার, এক্সপোর্টের দরকার, মানিটা বাইরে থেকে যাতে আসে, এখান থেকে যদি চলে যায় তাহলে এটা মুশকিল হয়ে গেল। এখন স্কিমগুলো যেগুলো করেছে, আমি স্কিম নিয়ে আমার কোনো বক্তব্য নেই, বক্তব্য হলো ইমপ্লিমেন্টেশন। এটা যাতে যথাযথভাবে যাতে ইমপ্লিমেন্টেশন হয়, সেই হিসেবে যে মনিটরিংটা, এটার জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল, আমি আগের দিনও বলেছি, এটা হলো দেখুন মন্ত্রীরা যারা আছে তারা কিন্তু অত স্কিম টিম এগুলি সবকিছু সবাই বুঝেন, অনেকে বুঝেন অনেকে বুঝেনও না, কিন্তু এগুলো সবটাই ইমপ্লিমেন্টেশন নির্ভর করে কার উপরে, বা মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত করে নিল। এটা কিন্তু দরকার হচ্ছে আমাদের অনেস্টি, সিনসিয়ারিটি, এবং সরকারি কর্মচারী যারা আছে তারা যদি মনে করে আমরা সরকারকে ঠকাবো না, আমরা গভর্নমেন্ট মানুষের উন্নয়নের জন্য সরকার এই পদক্ষেপটা নিয়েছে, তাহলে কিন্তু এটা যথাযথ ইমপ্লিমেন্টেশন হবে। আর যদি শুধুমাত্র কর্তা ভোজা নীতি আর কি, মন্ত্রীকে খুশি করার জন্য একটা ভুলভাল তথ্য দিল, মন্ত্রী বললো যে বেশি সামসাগিরি করে কাছাকাছি যে ঘুরে, ওই বুঝি সঠিক কথা বলছে,
আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো যাতে সেটা ইমপ্লিমেন্টেশনটা খুব ভালোভাবে হয়। এদিকে মন্ত্রীকেও নজর রাখতে হবে, মনিটরিং করতে হবে, অফিসারদের নিয়ে বসতে হবে। যেমন ধরুন একটা আমি সার্কুলারের কথা বলি, গভর্নমেন্ট ফাই সার্কুলারটা টিচারদেরকে ওই যে যাতে প্রাইভেট টিউশনি না করে। আপনি বলুন তো দেখি বন্ধ হয়েছে প্রাইভেট টিউশনি? কেউ স্কুলের জন্য খাটে সেভাবে? একদম বন্ধ হয়নি। একদম বন্ধ হয়নি। তাহলে এটা কেন হলো? একটা স্কুলের টিচার, একজন স্কুলের টিচার, এটা তো আমি তো একটা হিউম্যান বিং না? আমি স্কুলে আসার আগে যদি দুটো বেস যদি আমি পড়িয়ে আসি, তাহলে স্কুলটা আমার রেস্টিং প্লেস, পরিষ্কার কথা। এখন যদিও অন্যান্য অফিসিয়াল কাজ করতে করতে আর রেস্টিং এর জায়গা নাই, কিন্তু তারপরেও তো আমি ক্লাসে তো আমি সেভাবে দিতে পারবো না, ক্লাসে তো আমি সেভাবে দিতে পারবো না, কারণ আমারও তো একটা ক্লান্তি আছে নাকি। ওকে, অনুষ্ঠান আমরা অবশ্যই আজকে বাজেটের কথা বলছিলাম। এবারে বাজেটে বিশেষ করে বিদ্যালয় শিক্ষা কিভাবে দিশা দেখবে, নতুন দিশা দেখবে, বা উন্নয়নের দিশায় কিভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে ড্রপ আউট আমাদের রাজ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে খুব একটা উদ্বেগের বিষয়। ড্রপ আউট গৌতমবাবু বাড়ছে কি কমছে, বা এই ধরনের কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? আর ড্রপ আউট হ্রাস করার জন্য কতটা সদর্থক ভূমিকা নিচ্ছে দপ্তর? ড্রপ আউট যুগ যুগ ধরেই আছে। আমাদের সময় আমরা দেখতাম অনেক ছেলে মেয়েরা স্কুল থেকে চলে যেত, তখন চললো গিয়ে ওদের কাজ ওরা করে। আসলে লেখাপড়াটা সরকার চাইছে প্রত্যেককে শিক্ষার অঙ্গনে আনার জন্য। এবার এই যে স্কুলের টিচার নেই, তারপরে ননীবাবু যেটা বলছিলেন যে সঠিকভাবে প্রশাসনিক লেভেলে যে যোগাযোগটা থাকার কথা। আগে যেমন আমরা সময় কিন্তু আমরা যখন ছোট থাকতে আমাদের স্কুলেও কিন্তু আইএস লেভেলের লোক, তখন তো আর জানতাম না এগুলো আইএস লেভেলের লোক, ওরা যেত স্কুলের মধ্যে ক্লাসে জিজ্ঞেস করতো। এই যে ফর্মাগুলো আজকেও রয়েছে, যেমন আমাদের একটু আগেও কথা হয়েছে প্রচুর পরিমাণে বই কিনা হয়। আমরা যখন আগে দেখতাম যে আমাদের স্কুলের লাইব্রেরিয়ান ছিল, একটা বিশাল লাইব্রেরি ছিল, তার ব্যবস্থা ছিল, তাহলে প্রত্যেকটা যেমন ক্রাফটের কাজ হতো, শিক্ষক ছিল, সব ছিল। এগুলো দিন 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 বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর আবার নতুন করে এগুলো আবার এখন চলছে। তো ড্রপ আউট যেটা, ড্রপ আউটটা হচ্ছে যে যেমন সিলেবাসটার এখন আগের মতো সিলেবাসের মধ্যে তেমন ইন্টারেস্টিং কিছু নেই। এবার আমাদের টিচাররা যখন ওই একটা জায়গাতে ডিস্টার্ব মনে হচ্ছে যে গাইডিয়ানও সঠিকভাবে সচেতন না, মানে প্রত্যেকের নাম্বারের পেছনে দৌড়াচ্ছে। তখন প্রেশারটা যখন পড়ে, যেমন অনেক স্টুডেন্ট আমরা দেখি ও মানে সায়েন্সে যাওয়ার উপযুক্ত না, আচ্ছা, কিন্তু বাবা মা ওকে সায়েন্সে দেবে, তো কিছুদিন পরে ও 12 এর পরে কিন্তু ও চলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, হয় পড়ালেখা ছেড়ে দিচ্ছে, নাইলে আর্টসে চলে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের ড্রপ আউট। এবার 1, 2 থেকে 7, 8 থেকে ড্রপ আউট হচ্ছে সেই প্রেসারে, কারণ সে জানে সে পারবে না এইটুকু, হয়তো ওকে ইংলিশ মিডিয়াম ভর্তি হয়, যেমন এখন বিদ্যাজ্যোতিতে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ও তো পারছে না, বা কাউকে ইংলিশ মিডিয়ামে জোর করে ঢুকিয়ে দিচ্ছে, কাউকে সিবিএসই, তাহলে ওই কারণেও কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছে। আর গ্রামের দিকে কিছু অর্থনৈতিক বিষয় থাকে, সেগুলো বিষয়টা পরিবারের অর্থনৈতিক সংকুলনের জন্য ছেলে মেয়েদেরকে জমি নিয়ে কাজ করতে হচ্ছে, বাইরে কাজ করতে হচ্ছে, তাহলে মা বাবা সঙ্গ দিচ্ছে, এসব কারণেও কিন্তু কখনো কখনো ছেলে মেয়েদেরকে ড্রপ আউট হতে দেখা যায়। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। ননীবাবু, আমরা আলোচনা তো করলাম কোন কোন জায়গায় সমস্যা রয়েছে। আমরা আসলে যখনই শিক্ষা নিয়ে আলোচনা করি এই বিষয়গুলোই উঠে আসে, শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে বা বিভিন্ন যে সমস্যাগুলোর কথা আপনারা তুলে ধরলেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাজেটে যেটা বলা হয়েছে সেটা তো একদিকে রয়েছে, কি প্রয়োজন এই মুহূর্তে শিক্ষার অঙ্গনে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য বা সঠিক গুণগত মান শিক্ষা করার জন্য কি কি প্রয়োজন বলে আপনারা মনে করেন? আপনারা শিক্ষকতা করে এসেছেন, আপনারা জানেন যে স্কুলে বিদ্যালয়ে এটা হলে ছাত্রদের ভালো হবে, ভবিষ্যতে ভালো হবে, কারণ আজকে ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ। না, গুণগত মান আপনি যদি যে প্রশ্নটা যদি তোলেন, গুণগত মান বললে তো যেগুলো ডিসকাস হয়েছে, এখন আপনাকে স্কুলের টিচিং লার্নিং প্রসেসটাকে আরো বেশি সক্রিয় করতে হবে, বাচ্চারা যাতে স্কুলের সিলেবাসটা শেষ করতে হবে। আপনাকে আমি বলি প্রসঙ্গক্রমে, এই যে আমাদের প্রাইভেট স্কুল যেগুলি আছে, এগুলিও তো এখন শুধুমাত্র দায়সারাভাবে চলছে, একটা স্কুলও ভালো চলছে না, একটা স্কুলও ভালো চলছে না। আমি তো একটা স্কুলকে আমি খুব ভালো ভাবতাম, ওই দিন ওই স্কুলের এক গার্জিয়ান বলছে আমি স্কুল থেকে ছিলি, আমি কেন, আমি তো ভাবছি স্কুলটা ভালো, বলছে না এখানে শুধু শো আর কিচ্ছু না, ভিতরে কোনো ক্লাস পড়াশোনা কিচ্ছু হয় না। তো স্কিল ডেভেলপমেন্ট যদি বাচ্চাদের করতে হয়, বাচ্চাদের যদি সিলেবাসটা শেষ করতে হয়, যদি করতে হয়, তাহলে টিচারদেরকে ওই শিক্ষকতার কাজেই নিয়োজিত রাখতে হবে। পঞ্চায়েতের ভোট গণনা থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, এমনিতেই স্বল্পতা। দেখুন, শিক্ষক হলো আসল,
মানে গুণগত মান শিক্ষার যে কাজটা কে করবে, সেটা তো শিক্ষক করবে দপ্তরের কোন জায়গাগুলোতে ফোকাস করা উচিত বলে এই তো শিক্ষক শিক্ষকদেরকে পড়ার কাজেই বেশি নিয়োজিত করা, শিক্ষকরা যাতে ক্লাস ওয়ার্ক যাতে ঠিক মতো করেন, সিলেবাসটা যাতে ডিপার্টমেন্ট থেকে প্রতিনিয়ত মনিটরিং করা যে সিলেবাসটা শেষ হয়েছে কিনা। এখন আপনাকে বলি, এই যে ড্রপ আউটের সিস্টেমটা, ড্রপ আউটটা দুইটা কারণ হয়। একটা হলো অর্থনৈতিক কারণ, যেটা গৌতম দা বলার চেষ্টা করেছেন, আরেকটা হলো পড়াশোনার চাপ। আমার মনে হয় না কোনোটাই সাংঘাতিকভাবে এখন আছে। আমরা যে লেভেলে যখন পড়াশোনা করেছি তখন তো এইভাবে রেশনও আমাদেরকে দেওয়া হতো না, সারাদিন বসে থেকে কয় কেজি চাল পেতাম, তাও তো টাকা দিয়ে কিনতে হয়। এখন তো ফ্রি রেশনও আছে, অনেক কিছু আছে, কাজকর্মের ব্যাপার আছে। এখন যেটা ক্ষতি করছে, নেশা ক্ষতি করছে, কোনো গার্জিয়ান যদি এবার নেশাগ্রস্ত হয়ে, অভিভাবক যদি বাচ্চার তার হইয়া নেয়, তাহলে পড়াশোনার চাপে এখন ড্রপ আউট হচ্ছে, সেটাও আপনি বলতে পারবেন না, কারণ চাপ আগের মতন নেই, এখন নেই বললেই চলে। স্বেচ্ছায় ড্রপ আউট হচ্ছে বেশি। হ্যাঁ, এটার জন্য যেটা কমিউনিকেশনের দরকার, যেমন ধরুন একটা ছিল এখানে ওই যে কি জানি না প্যারেন্ট টিচার মিটিং, তো সেগুলি সেভাবে হয় না। বেসরকারি স্কুলে প্যারেন্ট টিচার মিটিং তো হয়, সরকারি স্কুলে সেভাবে হয় না। ওই যে সাধনা প্রেরণা, আরেকটা কি জানি সাধনা প্রেরণা, আরেকটা কি জানি, ঠিক আছে, ওকে, এরকম ছিল কি না আমি বলছি, যেমন ধরুন আপনার ইয়েতেও ছিল যে ড্রপ আউট সিস্টেমটা, মানে এই যে আমাদের আগে যে শিক্ষানীতিতে যেটা ছিল যে নো ডিটেনশন পলিসি, নো ডিটেনশন পলিসিতে বলা হচ্ছিল আমাদের ত্রিপুরা রাজ্যে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটা রং প্রসেসে গেছে। নো ডিটেনশন পলিসিতে বলা হচ্ছিল তুমি ছাত্র ফেল করাতে পারবে না, কিন্তু এর অর্থ না যে জিরো পেয়েছে তুমি তাকে প্রমোশন দিয়ে দেবে। তাহলে কি করতে হবে, তাহলে স্পেশাল তাকে আবার তুমি পড়াশোনা করে গাইড দিয়ে তার জন্য স্পেশাল পরীক্ষা নিয়ে তাকে পাঠ যাতে করে সেই উপযুক্ত করে তোমাকে ওই নম্বরের উপযুক্ত করে নিবে। কিন্তু এটা তো ঠিকমতো ভাবে হয়নি। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আমরা একদম অবশ্যই কি জায়গাতে ফোকাস করা উচিত, 1 মিনিট সময় আছে। আমি এটা বলবো, আমার কাছে যতটুকু মনে হচ্ছে টেকনিক্যালি মরাল এডুকেশন, যেটা মরালিটি চলে গেছে ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তির থেকে শুরু করে মানে নিচু স্তর পর্যন্ত মরালিটি নেই। মানে আমার যে একটা দায়বদ্ধতা রয়েছে, ওই জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো মরাল এডুকেশনটাকে ডেভেলপ করা। এবং মরালিটিটা যতদিন না আসবে, মানে কেউ দায় নিতে চাইছে না। আমি চাকরি করছি, ব্যাস ঠিক আছে, আমার এটা ডিউটি দিয়েছে, আমি জাস্ট একটা চক্কর দিয়ে ঘুরে এসেছি, আমি ডায়েরিতে লিখে দিলাম আমি আজকে 10টা স্কুল ভিজিট করেছি, কিন্তু ভিজিটে যে কি রেজাল্ট হয়েছে সেটা আমরা যারা স্কুলে রয়েছি আমরা বুঝতে পারছি। তাহলে এই যে ভুলগুলো, এবং কিছু কিছু জায়গাতে বলছি না, ওই যে মানে আমাদের আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে কিছু ওই যেটা ননিবাবু মেকানিজমটাকে মিসইউজ করছে, মানে মিসইউজ করছে। তো মিসইউজ করে কি হচ্ছে, আলটিমেট মানে ছেলে মেয়েদেরকে ক্ষতি হচ্ছে, এডুকেশন ডিপার্টমেন্টটার ক্ষতি হচ্ছে। এবার মিনিস্ট্রিতে যারা রয়েছে বা আমাদের দপ্তরগুলোর যারা এই স্ট্রাকচারটাকে চালাচ্ছে, মানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী যে সিস্টেমটা থাকে, ওদেরও বদনাম হয়ে যাচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। আমরা বাজেটে শিক্ষা কতটা গুরুত্ব পেল তা নিয়ে যখন আলোচনা করলাম, তখন শিক্ষার আঙ্গনে বা শিক্ষাঙ্গনে অনেক ধরনের সমস্যাগুলোই কিন্তু বারবার উঠে এলো। যখনই আমরা শিক্ষা নিয়ে আলোচনা করি, এইসব সমস্যাগুলোর কথা বারবার উঠে আসে। এইসব সমস্যাগুলো মিটে গেলে হয়তোবা আমাদের শিক্ষার উন্নয়ন আরও একটু দ্রুত ত্বরান্বিত হবে। অসংখ্য ধন্যবাদ গৌতমবাবু আপনাকে, অসংখ্য ধন্যবাদ মণিবাবু আপনাকে। দর্শক বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই যুগে সর্বক্ষেত্রের প্রতিযোগিতা মোকাবেলা করতে দক্ষতা অর্জন অপরিহার্য। আর এই দক্ষতা যোগ্যতা নিশ্চিত করতে পারে গুণগত মানসম্পন্ন শিক্ষা। তাই রাজ্যের পড়ুয়াদের গুণগত মানের শিক্ষা প্রদান করার লক্ষ্যে শিক্ষা খাতের বাজেট বরাদ্দের দিকে নজর থাকে সবার। তাই এবার বাজেট বরাদ্দ শিক্ষায়, বিদ্যালয় শিক্ষায় কতটা গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের কাছে তা জানার চেষ্টা করলাম আমরা। তবে বাজেটে উচ্চ শিক্ষাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তা নিয়েও কিন্তু আলোচনা করব আমরা। তাই আপনারা সব খবর ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।